দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি 2011 সালের। শতভাগ ভর্তি সম্ভব হলেও স্কুলে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, পাঠ্যসূচির অসামঞ্জস্য এগুলো কি এই ভর্তি সংখ্যা বাড়ানোর প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক নয় কি? না ওই সময়ের সরকার আসলে শতভাগ স্বাক্ষর দেখাবার এক ধরনের মিশন নিয়ে নেমেছিল, বা শিক্ষা খাতে ব্যাপক সফলতা দেখানোর জন্য কাগজে সফলতা দেখানোর প্রকল্প হাতে নিয়েছিল? বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটাকেও দলীকরণের এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে আসলে শিক্ষক এবং ছাত্রদেরও মৌলিক যে অধিকার, ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা মোটেই ছিল না। সেই সময় তারা ম্যানেজিং কমিটিগুলোকে তাদের অনেক জায়গাতে গরু মহিষের রাখাল থেকে শুরু করে অশিক্ষিত যারা কখনো স্কুলে যায়নি তাদেরকে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবার প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করে নিয়েছে। এবং সেখানে শিক্ষার কোনো বিষয় ছিল না। এক ব্যক্তি বা একটি পরিবার, বিশেষ করে ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনার পরিবার, তার ভাই, তার বাবা, এদের সম্পর্কেই ছাত্রছাত্রীদেরকে কোচিং করানো হতো যে তাদের সম্পর্কে জানতে হবে। পড়ার বিষয়ে সেগুলো জানার তাদের কাছে বিষয় ছিল না। আপনার অনেক জায়গায় তো ছাত্র অনেক, কিন্তু অবকাঠামো একবারে শূন্য। যেখানে তাদের প্রভাব বেশি আছে সেখানে অবকাঠামোগুলোকে শিক্ষার বিল্ডিং করেছে। যেখানে কোনো ছাত্রই নেই সেখানে বিল্ডিং, আবার যেখানে অনেক ছাত্র সেখানে গ্রামের মধ্যে মাঠের মধ্যে লেখাপড়া করছে, তাদের করছে। যে কোটা নিয়ে শেখ হাসিনার সর্বশেষ ফ্যাসিবাদের পতন হলো, সেই কোটা সিস্টেম দিয়ে বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করছে। এবং ম্যানেজিং কমিটির লোকরা বিভিন্ন নামে বেনামে যে শিক্ষার বিনিময়ে খাদ্য বা শিক্ষার বিনিময়ে যে ভাতার একটা প্রচলন আমাদের সরকার বেগম খালেদা জিয়া করে গেছিল, সেই ধারাবাহিকতাটা এরা শিক্ষাবৃত্তিটা ধারাবাহিকতা রেখেছে, কিন্তু বিভিন্ন নামে বেনামে এই টাকাগুলো রেজিস্টারের কার্যত তার কোনো ইয়া নেই। এবং আপনি দেখেন দীপুমণি শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যে তারা যারা যেখানে যেটা প্রয়োজন না, যেমন ক্লাস 5 বা 6 ছাত্রছাত্রীদের যে বিষয়গুলি জানার প্রয়োজন না, রান্না করা শেখানো বা তাদের শারীরিক গঠন সম্পর্কে বিভিন্ন যেটা প্রয়োজন না, সেইগুলো শিক্ষার ব্যবস্থা, আমাদের কোনো স্কুলে কোনো শিক্ষার ব্যবস্থাই ছিল না। তারপরে আপনার যেসব শিক্ষক নিয়োগ দিয়েছে, কর্মচারী নিয়োগ দিয়েছে, তারা মেধাশূন্য। এবং আপনি যে কথা বলেছেন যে আমরা যখন লেখাপড়া করেছি তখন সারা বাংলাদেশে লেখাপড়া ফার্স্ট ডিভিশনের সংখ্যায়, স্টার তো দূরের কথা, ফার্স্ট ডিভিশনের সংখ্যায় একটা সেন্টারে হয়তো 20-30 জনের বেশি পেয়েছে। তো এখন দেখা যাচ্ছে জিপিও 5 দেখানো হচ্ছে শতভাগ। এটা বলেই দেওয়া হয়েছে তাদের মার্ক বাড়াই দিতে হবে। আমাদের কোয়ালিটির দরকার নেই, কোয়ান্টিটির দরকার হিসেবেই এই করছে, যার কারণে আমাদের এবং এইটাকে আবার নিয়ে যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কোটা, পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা দিয়ে 56% তাদেরকে বিভিন্ন জায়গাতে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তার মানে এখানে টোটাল বিষয় শিক্ষা ব্যবস্থাটাকে একটা বৈষম্য জায়গায় নিয়ে গেছে, যার ফলশ্রুতিতে আজকে সমগ্র দেশ মেধাশূন্য হওয়ার উপক্রম গেছে। একটি দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিশুদেরকে যদি এরকম এটিকে আপনার ব্যাখ্যা অনুযায়ী যদি বলি কুশিক্ষাই বলি, সেই কুশিক্ষায় কুশিক্ষিত করলে ওই জাতির গতিগন্তব্য কোথায় গিয়ে ঠেকে? আমরা কি সেই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছি, না এর কুফল আরও বহু বছর আমাদের পোহাতে হবে? বিগত ফ্যাসিবাদ সরকার যে জায়গাতে নিয়ে গেছে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে, এটাকে আবার ফিরে আনতে অবশ্যই আমাদেরকে বহু বছর অপেক্ষা করতে হবে। এবং এটা ফিরে আনে এত বেশি কঠিন হয়ে যাবে, এটা আগামী দিনে যে সরকারগুলো আসবে সেই সরকারগুলোকে হিমশিম খাইতে হবে। কারণ একটা বিষয়ের মধ্যে যখন অভ্যস্ত হয়ে যাবে, যখন সহজে কেউ কিছু পাবে, তখন বাংলাদেশের মানুষের একটা কালচার সহজে কিছু পাইলে কঠিন জায়গাতে যেতে চায় না। সেই ক্ষেত্রে আমাদের জাতিকে বর্তমানে যে পে করতে হচ্ছে, আগামী দিনে আরো বেশি পে করার সম্ভাবনা আছে। এই চ্যালেঞ্জটাকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আগামী দিনে শাসক গোষ্ঠীকে আরো বেশি সজাগ হইতে হবে এবং অ্যাক্টিভ হইতে হবে, যাতে সজাগ হলেই কি সমস্যার সমাধান হবে? যারা গত 15 বছরে এই সিস্টেমের পড়াশোনা করে এসছে, তাদেরকে তো আসলে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নাগরিক অধিকার জায়গা থেকে তো তাকে কর্মসংস্থান করতে হবে, রাষ্ট্র পরিচালনার মধ্যেও তারা চলে আসবে। তাহলে তারা এই কুশিক্ষায় শিক্ষিত জেনারেশন কিভাবে এই রাষ্ট্রের
আমলাতন্ত্র প্রজাতন্ত্র সামলাবে। যত অনিয়ম আছে সেখানে যদি আপনার প্রকৃত ভালো শাসক হয় তাহা বা দেশপ্রেমিক শাসক হয়, তাহলে এটা পরিবর্তন করা সম্ভব। যেমন জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতা এসেছে তখন দেশের অনেক অব্যবস্থাপনা ছিল। জিয়া রহমান 3 বছরের মধ্যে অনেক বিষয়ের পরিবর্তন ঘটেছে। তারপরে এরশাদ শাহী স্বৈরাচার এরশাদ আসার পরে এইরকম নকলের মহোৎসব চলেছে। সেখানে বেগম খালেদা যে 91 সালে ক্ষমতা এসে নকলকে জিরো পজিশনে নিয়ে গেছে। এবং 2001 আমরা দেখেছি চূড়ান্ত সাফল্য এবং 2001 সালে এসে চূড়ান্ত সফলতা নিয়ে আসছে। আপনাকে শাসককে অবশ্যই কনস্ট্রাকটিভ এবং পরিকল্পিতভাবে আগালে অবশ্যই এটার পরিবর্তন হবে। এবং এজন্য রাজনীতিবিদদের কিন্তু সততা, অবশ্যই সততার প্রয়োজন আছে এবং চ্যালেঞ্জ তো রাজনীতিবিদদেরকে মোকাবেলা করতে হবে। বর্তমান যেভাবে রাজনীতি চলছে সেই ভঙ্গুর পথকে মেরামত করা কি খুব সহজ হবে, বা এই নেতৃত্ব বা এই রাজনীতি কি পারবে সেই ধ্বংসের হাত থেকে দেশকে বা জাতিকে রক্ষা করতে? রাজনীতিবিদরা আমরা যদি মানসিকতার পরিবর্তন ঘটে, আর রাজনীতির মূল লিডারশিপ যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিগত দিনে যে বক্তব্য দিচ্ছে, উনি যে কথা বলছে, 31 দফা যে পরিকল্পনা ঘোষণা করেছে, সেই ক্ষেত্রে আপনার যদি মূল লিডারশিপ যদি ঠিক থাকে তাহলে এটা পরিবর্তন খুব বেশি বেগ পেতে হবে। মূল লিডারশিপ যেমন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজেই করাপ্টেড ছিল, নিজেই সকল ফ্যাসিবাদের দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতন সবকিছু নিজেই হ্যান্ডেল করছে। বেগম খালেদা জিয়া ঘর থেকে এসে রাজপথে থেকে সরকারে আসছে 91 সালে, সে বাংলাদেশে যতগুলি গণতান্ত্রিক সরকার আসছে 91 সরকার অনেক ভালো চালাচ্ছে না। এবং বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতা আসছে, বিএনপি যখনই ক্ষমতা আসছে, তখনই দেখা গেছে যে অনেক বিষয়ের পরিবর্তন হচ্ছে এবং অনেক কিছু পরিবর্তন সম্ভব। আমার বিশ্বাস যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নিজেকে পরিকল্পনা মানুষের মাঝে উপস্থাপন করছে, সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করে, আর আমরা যারা তার কর্মী বাহিনী আছে তার এই পরিকল্পনাগুলা বা তার চোখের ইশারাগুলা যদি আমরা বুঝি এবং বুঝে যদি সেই রাস্তাতে আমরা হাঁটি, অবশ্যই এটা সম্ভব। আপনি একটি কথা বললেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখের ভাষা যদি বুঝি, আসলে কি আপনারা শতভাগ বা অর্ধেকটাও বুঝতে পারেন? ম্যাক্সিমাম মানুষরাই ওনার ভাষাটা বুঝে বিধায় অনেক কিছুই সম্ভব হয়েছে। আর যদি আমরা কিয়দংশ বুঝে না, সেই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে কঠোর অবস্থান নিবে, অবস্থান নিলেই এটা ঠিক হয়ে যাবে। জি।